ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি এক হয়ে গিয়েছিল, যে কারণে আজকেই আপনি বললেন বিএনপি মহাসচিব বলছেন যে এ পর্যন্ত 875 জন শহীদের যে তালিকা পাওয়া গেছে তার মধ্যে 422 জন অন্তত বিএনপির। চিক্কর বাইরা তো আমারও কান্দ না শ্যামার লোটন বাইর মতো, ওইটাও আমরা একটু শুনতে চাই। সুতরাং এই দেশকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের সবার এক থাকতে হবে, ফাটল ধরে ফ্যাসিবাদকে ওই ফাটলের মধ্যে ঢুকে আবার ফ্লারিশ করবে ওই সুযোগ দেওয়া যাবে। এই সরকার দীর্ঘমেয়াদী করার এবং রাজনীতি শূন্য করার, বিরাজনীতিকরণের যেসব সুর তোলেন ওগুলা করবেন, কিংস পার্টি করার কোনো ন্যূনতম চেষ্টা যদি দেখা যায় ওরাও পচবে, যাদের কিংস পার্টি বানাবে তারাও পচবে, এবং আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, বৈষম্য বিরোধী যে আন্দোলন, এটা ফেল করবে। 6 জন বিশিষ্ট নাগরিককে 6টি কমিশন গঠন করা হয়েছে সংস্কারের জন্য। আপনি জানেন যে দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার বিষয়ক যে কমিশন হয়েছে সেখানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি দায়িত্বে আছেন। আজ একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান তার সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে একটি তারুণ্যের শক্তি নির্ভর একটি রাজনৈতিক শক্তি অপরিহার্য। এই তারুণ্যের শক্তি নির্ভর রাজনৈতিক শক্তির জন্য কি অপেক্ষায় থাকবো কিনা আমরা? এইটা কারো মাথায় যদি 111-এর ভূত থাকে তাহলে ওই ভূত নামায় ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই। ইঙ্গিতপূর্ণ কথা, কাউকে উস্কে দেওয়া, এগুলো দিয়ে দেশ আগাবে না। মাথায় রাখতে হবে যে এই দেশের অন্যতম প্রধান জনপ্রিয় দল বিএনপি। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ রাখার কোনো সুযোগই নেই, কারণও নাই। আর যেভাবেই আপনি দেখেন যে বিএনপি আন্দোলন করে নাই কি করে নাই, বা ছাত্র জনতারই কিনা আন্দোলন, সেটা নিয়ে নানান কথা, এইসব কথা বলে বেসিক্যালি ফ্যাসিবাদ বিরোধী এই শক্তির মধ্যে একটা অনৈক্য তৈরির চেষ্টা, ব্যর্থ চেষ্টা। আমি বলি ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু শুধু ছাত্ররা বা অরাজনৈতিক জনতারাই আন্দোলন ঘরে তুলতে পারে নাই। এইখানে ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি এক হয়ে গিয়েছিল, যে কারণে আজকেই আপনি বললেন বিএনপি মহাসচিব বলছেন যে এ পর্যন্ত 875 জন শহীদের যে তালিকা পাওয়া গেছে তার মধ্যে 422 জন অন্তত বিএনপির। জামায়াত ইসলামীর আরো 2 সপ্তাহ আগেই দেখেছি আমি সংবাদ মাধ্যমে আসছে 84 জন, আরো বেড়েছে ইতিমধ্যে নিশ্চয়ই সে সংখ্যাটা। ফলে ছাত্র নিয়ে শহীদ হয়েছে, অরাজনৈতিক, শ্রমিক, সাধারণ মানুষ, পথচারী, গৃহবধূ অনেকে শহীদ হয়েছেন, এবং রাজনৈতিক নেতাকর্মীরা শহীদ হয়েছেন। তাহলে যদি রাজনৈতিক নেতাকর্মীরা যদি আন্দোলনে ঢুকে না পড়তেন তাহলে এই 422 জন এবং জামায়াতের 84 বা শতাধিক এটা কিভাবে শহীদ হলো? সবাই মিলে করেছে, তবে ছাত্রদের নেতৃত্ব হয়েছে। আরো একটু পেছনে যাই, ধরেন 15 তারিখে যেদিন বলে দিল শেখ হাসিনা যে রাজাকারের সন্তান নাতিপুতি তারা পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে না, যদি ওই কথাটা না বলে ছাত্রদের যে চাওয়া ছিল বৈষম্য, মানে কি কোটার বৈষম্য, ছাত্ররা তো আগে সামগ্রিক বৈষম্য বিলোপ চায় নাই, শুধু কোটার বৈষম্য চেয়েছিল। যদি বলতো যে হ্যাঁ তোমরা এই কোটা বিলোপ বৈষম্য বাতিল চেয়েছিলে, আমি তো 18 সালে তোমাদের কথায় বাতিল করেছিলাম, আবার হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে, এরপরে অ্যাপিলেট ডিভিশন আছে না, তোমরা আসো বসো দেখি কি সংস্কার চাও, সংস্কার তো সময়ের দাবি আমরা করে দিচ্ছি। তাহলে ছাত্ররা ওই তাদের এই দাবি পূরণ হয়ে গেলে কি এই আন্দোলনে এই দিকে আর ডাইভার্ট হয়? ছাত্ররা কি চেয়েছিল আমার ভোটের অধিকার ফিরিয়ে দাও? ছাত্ররা কি চেয়েছিল যে আমার যে লুটপাট করে টাকা পাচার হচ্ছে এটা করা যাবে না? ছাত্ররা কি চেয়েছিল এই আয়নাগরের প্রতিকার? তারা কি চেয়েছিল গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গায়েবী মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক দলদের শূন্য করে ফেলার এইটার প্রতিবাদ? এটা তারা চায়নি, চেয়েছিল কোটা সংস্কার। সেই জিনিসটা যখন তাদের ওটা মানলো না, তাদের রাগ হলো, সেই সঙ্গে ঢুকে পড়লো 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা বিএনপি, জামায়াত সহ সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি। তখন এটার গতি অন্যরকম গতি পেল। তার ফসল আজকের এটা, ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মিলে এটা অর্জন করেছে। ভাই ওইটা ওই যে উনার সাইকোলজিক্যাল একটা ব্যাপার ছিল, উনি যেটা বলেন সেটা হলো এইটার বাইরে পৃথিবীর যত শক্তি থাকে, সেটা আমার দেশ, আমার বাবার দেশ, ওগুলো ওনার কনসেপ্ট ছিল। যাই হোক, আমি একটু শেষ করি আনোয়ার ভাই। সেই ক্ষেত্রে আপনার
যেহেতু এই আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তাদের অবশ্যই কৃতিত্বের অগ্রভাগে রাখতে হবে। কিন্তু কেউ যদি একক কৃতিত্ব নিতে চায় কোনো ছাত্র, অথবা তাদেরকে এই কানের মধ্যে দিয়ে বিভেদ তৈরির অপচেষ্টা চালায়, সেটা ফ্যাসিবাদের পক্ষেই আসলে যাবে, সেটা ঠিক হবে না। আর একটা হলো আমার লোটন ভাই জি বলছেন যে কি ওই পুস্তক প্রকাশক সমিতির ওইখানে কারা বিএনপির ছেলেদের আওয়ামী লীগের লোকজন টাকা দিয়ে নিয়ে আসছে, সমর্থনের জন্য তারা আসছে বলে চিক্কর বাইরে কান্দন আসছে, না কষ্ট লাগছে। চিক্কর বাইরে কান্দন আসছে বলছিলেন। আমারও কিন্তু মাঝে মাঝে চিক্কর বাইরে কান্দন আসে। এই যে বিএনপির কাউকে এনে থাকলে তার বিরুদ্ধে তথ্যদান ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতৃত্ব, মহাসচিব সবাই এবার এত কঠোর অবস্থান নিয়েছেন যে স্থায়ী কমিটির সদস্যত্ব শোকজ করতে বাদ রাখেন নাই, সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করতে, একাধিক বহিষ্কার করতে অনেকের বাদ রাখেন নাই। পদ অবনমন করে দিয়েছেন। শত শত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কঠোর বার্তা দিয়েছেন। এবং অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির যেভাবে প্রতিদিন যে মিটিং করছেন এবং কঠোর নির্দেশ জারি করছেন, এইটা অসাধারণ। এই দলের অভূতপূর্ব উন্নয়ন আমি বলবো। বরং আমার তো চিক্কর বাইরা কান্দন আসে লোটন ভাইদের দলের মধ্যে যারা 2014 সালে ফ্যাসিবাদের সঙ্গে নির্বাচনে গিয়ে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস এবং ফ্যাসিবাদের ইতিহাসকে দীর্ঘায়িত করলো, তাদের বিচারের আওতায় আনার ব্যাপারে আমার লোটন ভাইয়ের বিচারের আওতায় না আনাতে চিক্কর ভাইরা কান্দন আসে কিনা। কিংবা আমি শেষ করি ভাই, শেষ করি, আপনার জবাবটা পরে দিবেন, আমি আপনার টাইমে জবাব দিবেন, আমি একটু প্রশ্নগুলা করে রাখি। যারা এই যে এত বছর এই ফ্যাসিবাদের পক্ষে মন্ত্রী হলো, সংসদীকে ভাই বোন পাতাইলো, এবং 2014 সালে এই ফ্যাসিবাদের পক্ষে বিনা ভোটের নির্বাচনে জাতীয় পার্টি না গেলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যরকম হতে পারত, গণতন্ত্র এত বছর হোঁচট খেত না, তারা বিরোধী দলও থাকে, আবার মন্ত্রী হয়, সুযোগ সুবিধা নেয়, এই লুটেরাদের সঙ্গী হয়। সুতরাং জাতীয় পার্টির মধ্যে যারা তার অংশীদার হয়েছে, পার্টি হিসেবে জাতীয় পার্টিকে আমি দোষারোপ করি না, কিন্তু যারা যারা তার অংশীদার হয়েছে তাদের তো বিচার হওয়া দরকার, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা দরকার। সেইটা না করাতে চিক্কর ভাইরা তো আমারও কান্দন আসে আমার লোটন ভাইয়ের মতো, ওইটাও আমরা একটু শুনতে চাই। সুতরাং এই দেশকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের সবার এক থাকতে হবে, ফাটল ধরে ফ্যাসিবাদকে ওই ফাটলের মধ্যে ঢুকে আবার ফ্লারিশ করবে ওই সুযোগ দেওয়া যাবে। নির্বাচনী যে রোডম্যাপ, এটা কি সংস্কারের পরে যেটি চা হচ্ছেন, মানে কি সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনী রোডম্যাপটা হতে পারে? না, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দুইটা একটা আর একটার সঙ্গে সম্পর্কযুক্ত। সেই জন্য এই যে 3 মাসের জন্য যে 6টা কমিশন নিয়োগ দিয়ে যে সংস্কারের রূপরেখা যেটা দেয়া হলো, আরো অনেকগুলো সংস্কার দরকার হবে। ঠিক একইভাবে এই সংস্কারটা হয়ে কতখানি করা যায় তার উপরে নির্ভর করবে যে নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা কতটুকু এগিয়ে গেলাম, তখন নির্বাচনের রোডম্যাপটা দেওয়া সহজ হবে। কিন্তু এইখানে শুধুমাত্র দায়িত্ব দিলাম আর 3 মাস সময় দিলাম, 3 মাসের মধ্যে এদেরকে এটা পারতে হবে। যদি না পারে তাহলে তাদের সরে যেতে হবে, অধিকতর যোগ্য কাউকে এখানে দিতে হবে। তারা যেখানে পদ নিবেন তারপরে যোগ্যতার পরিচয় দিবেন না, সময় ক্ষেপণ করবেন এবং এই সরকার দীর্ঘমেয়াদী করার এবং রাজনীতি শূন্য করার, বিরাজনীতিকরণের যেসব সুর তোলেন ওগুলা করবেন। কিংস পার্টি করার কোনো ন্যূনতম চেষ্টা যদি দেখা যায়, ওরাও পচবে, যাদের কিংস পার্টি বানাবে তারাও পচবে, এবং আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, বৈষম্য বিরোধী যে আন্দোলন, এটা ফেল করবে। এইবারের এই গণ অভ্যুত্থান ফেল করলে বাংলাদেশ ফেল করবে। বাংলাদেশ ফেল করুক এটা তো আমরা কেউ চাই না। সেই জন্য যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, গণশত্রু, গণহত্যাকারী এবং তাদের দোসর, তাদেরকে একদিকে রেখে বাকি সবাইকে এক হতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে সেটা কমিয়ে আনতে হবে। মনে করতে হবে মোটা দাগে বাংলাদেশের 2টা শক্তি, একটা হচ্ছে গণহত্যাকারী ফ্যাসিবাদ শক্তি, আর একটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তিকে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে এবং এই গণ অভ্যুত্থানকে সফল করবার জন্য, ভবিষ্যৎ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য সবাই একযোগে কাজ করতে হবে। এখানে ফেল করার কোনো সুযোগই রাখা যায় না।